আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল ৯টার খবরে শুনছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। অলাভজনক এবং বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে অগ্রগতি ইস্যুতে উচ্চ পর্যায়ের এক সভায় তিনি নির্দেশনা দেন। সভায় জানানো হয়, এ খাতে বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলোর দেওয়া শিল্প প্রতিষ্ঠান গড়ার প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনা দেন অহেতুক সময়ক্ষেপণ না করার। পুলিশ প্রধানদের সম্মেলন ইউএন কপসে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে ইউএন কপস সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন তিনি। 2 দিনব্যাপী এ সম্মেলনে 5 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চ পর্যায়ের নৈশভোজে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। সম্মেলন শেষে 12 জুলাই তার ঢাকায় ফেরার কথা। জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে আপোষহীন এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, হুমকি দিয়ে লাভ নেই, শত প্রতিকূলতা উপেক্ষা করেই বর্তমান অবস্থায় জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, গণভোটের রায় বাস্তবায়ন হবে কিনা, আল্লাহ চাইলে সব বলবেন যে সময় তো চলে গেছে। আমাদের সময় চলে গেলেও আল্লাহ তাআলার সময় চলে যায়নি। আল্লাহ তাআলার সময় আছে। আমরা দাঁতে কামড় দিয়ে ধরেছি, এগুলা ছেড়ে দেব না। আমরা জাতির সাথে এবং শহীদদের সাথে বেইমানি করতে পারব না। 6 জুলাই থেকে দেশের 64 জেলার 100 উপজেলায় দেশ করতে জুলাই জাগরণ পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 15 জুলাই জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, 16 জুলাই আবু সাইদের কবর জিয়ারত, 5 আগস্ট হবে বিজয় কনসার্ট। দলটির নেতারা বলেন, ফ্যাসিবাদী শক্তির আস্ফালনের দায় জুলাই অভ্যুত্থানের সব অংশীজনের। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। 6 জুলাই থেকে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে দেশের 64 জেলার 100 উপজেলায়। পদযাত্রায় পরিচয় করিয়ে দেয়া হবে এনসিপির স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের। 15 জুলাই কৃষক শক্তির আত্মপ্রকাশ হবে কুড়িগ্রামে, আর 5 আগস্ট থাকছে বিজয় কনসার্ট। গণ অভ্যুত্থানে এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম, সেই এক দফার দিন আমরা বড় কর্মসূচি পালন করার দিকে এগোচ্ছি। সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদী চক্র এখনো সক্রিয়, যার দায় সবার। জুলাই একসাথে অংশগ্রহণ করেছিলাম, সেটা বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলেন, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা যে আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। এছাড়া চলতি বছর গোপালগঞ্জ সফর ঘিরে এক প্রশ্নের জবাবে যারা অপরাধী কেবল তাদেরকেই বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপি নেতারা। যারা অপরাধী নয় তাদেরকেও যেন অন্য কোনোভাবে ট্যাগিং করে কোনো ধরনের যেন হয়রানির মধ্য দিয়ে না নেওয়া হয়, এটাও এনসিপির পক্ষ থেকে আবেদন থাকবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, যা বদলে দেবে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান। স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটে কথা বলেছেন। আর ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর দাবি, নিজেদের অর্থায়নেই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, এটি জীবন জীবিকা, কৃষি ও টিকে থাকার প্রতীক। নদীটি ঘিরে গেল 1.5 দশকে দেশের রাজনীতিতে এসেছে অসংখ্য প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়িত হয়নি কিছুই। এবার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা দেখছেন এ অববাহিকার মানুষ। শুকনো মৌসুম, তখন আমাদের নদীতে পানি থাকে না, আমরা ক্ষেত খামার লাগাই চাষাবাদ করি, তখন আমরা এখানে কোনো পানি পাই না। পানির অভাবে এই অঞ্চল মরুভূমিতে রূপান্তরিত হয়। যে সমস্ত শস্য উৎপাদন করার কথা সে সমস্ত শস্য এখানে কৃষকরা উৎপাদিত করতে পারে না। যখন পানি বাড়ে তখন দেখা যায় ভাঙন শুরু হয়, মানুষের ফসলের জমি জমা, বাড়িঘর কষ্ট পায়।
তিস্তা মহাপরিকল্পনা নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। বন্যা, খরা কিংবা নদী ভাঙনের মতো স্থায়ী সমস্যার সমাধান চেয়ে বর্তমান সরকারের আমলেই এই প্রকল্পটির বাস্তবায়ন চায় এখানকার মানুষ। শনিবার সকালে লালমনিরহাটে তিস্তা নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বলেন, তিস্তা পরিকল্পনা নিজেদের অর্থায়নে করা সম্ভব। বাংলাদেশের এটি 10 বছরের পরিকল্পনা। এই 5 বছরে যদি এই টাকা আমরা সংগ্রহ করতে পারি বা দেওয়া সম্ভব হয়, তাহলে নিজস্ব অর্থায়নে করা সম্ভব। কারিগরি সহায়তা যে কোনো দেশ থেকে আমরা নিতে পারি যারা এই ব্যাপারে অভিজ্ঞ। আর পানির হিস্যার ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে। পরে লালমনিরহাটে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আলোকিত লালমনিরহাটের কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী। ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলের জীবনের মান উন্নয়নে যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে বললেই হোক, যে বললেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় দিনের কর্মসূচি। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, লালমনিরহাট। ফরিদপুর বিভাগ হবে, সেই সাথে সিটি কর্পোরেশনও করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। গতকাল ফরিদপুরে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষকদের জন্য পেঁয়াজ সংরক্ষণাগার এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে কাজ করছে সরকার। ফরিদপুরে একটা বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের দাবি আমরা সকলে, আমাদের যে 4 জন সংসদ সদস্য আছে, সকলে এই বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন। ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা রাজি হয়েছেন। ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় এখানে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের অভিযোগে ইতিহাস বিভাগের 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, গত 3 জুলাই রাতে ইতিহাস বিভাগের 54তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের 55তম ব্যাচের শিক্ষার্থীদের গালিগালাজ, কান ধরানো এবং বিভিন্নভাবে মানসিকভাবে হয়রানি করে। এই অভিযোগে ওই 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে বিষয়টি নিয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। 16 বছরের দীর্ঘ শিক্ষা জীবন শেষ করেও সম্মানজনক চাকরি পাওয়া যেন সোনার হরিণ। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে সামান্য বেতনের চাকরিতেও আগ্রহের শেষ নেই উচ্চশিক্ষিতদের। বিশ্বশিক্ষা পরিসংখ্যানের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার প্রাথমিক শিক্ষকদের মধ্যে বেতনে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে চোখে পড়ে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে একজন শিক্ষকের জন্য বেতন ধরা হয়েছে মাত্র 10,000 টাকা। বর্তমান বাজারে 10,000 টাকায় কিভাবে একজন স্নাতক পাস শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব, সে প্রশ্নের উত্তর জানতে আমাদের যাত্রা সেই স্কুলটিতে। কথা হয় প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে। 3.5 ঘন্টা সময়ের জন্য আমরা স্টার্টিং স্যালারি হিসেবে মিনিমাম 10,000 টাকা। আমি মনে করি যে এর বাইরে আমাদের সাধ্য নাই। প্রাথমিকভাবে যদি এখানে একটা দাঁড়ানোর প্ল্যাটফর্ম পায়, পরবর্তীতে তারা নিজেদের ঠিকানা নিজেরাই গড়ে তুলতে পারে। এই বেতনে চাকরি পেতেও যেন আগ্রহের শেষ নেই। একটি পদের বিপরীতে আবেদন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শতাধিক প্রার্থী। চাকরির সংকট এবং বেকারত্বের চাপ থেকে মুক্তি পেতেই এত কম বেতনে যোগ দিতে রাজি হয়েছে বলে জানান নিয়োগপ্রাপ্ত শিক্ষক। অনেক স্কুলই সার্কুলার দেখেছি, কিন্তু তারা 2-3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চায়। ফ্রেশারদের জন্য কোনো অপরচুনিটি থাকে না। বর্তমান বাস্তবতা এটা খুবই একটা লিমিটেড স্যালারি, এটা আসলে আমাদের বাস্তবতার সাথে যায় না। প্রাথমিক শিক্ষকদের গড় বেতনের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তলানিতে। ইউনেস্কো প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি জানায়, মালদ্বীপে একজন প্রাথমিক শিক্ষকের গড় মাসিক বেতন যেখানে $953, ভারতে $284 আর পাকিস্তানে $206, সেখানে বাংলাদেশে মাত্র $150 থেকে $170 কাছাকাছি।
জাতির সেরা সন্তান। শিক্ষাবিদদের মতে শিক্ষকদের মানোন্নয়ন নিশ্চিত না করে নতুন নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। তার স্বতন্ত্র পে স্কেল শিক্ষকদের জন্য, যে কেউ যদি একটা স্কুল খুললেই হবে না। মেধাবীরা যদি শিক্ষকতায় আসে, যোগ্যরা ক্যাপাবল এবং আগ্রহের সাথে শিক্ষকতায় আসে, তাহলে এই যে লার্নিং উইথ হ্যাপিনেসের কথা বললেন, তারপরে এই যে আপনি ট্যাবের কথা বলেন, স্মার্ট বোর্ডের কথা বলেন, কোনো কিছু আর লাগবে না। ওই মেধাবীরাই তখন এগুলাকে কভার করে ফেলতে পারবে। তাছাড়া ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারেও বাংলাদেশের অবস্থান সবার নিচে, যার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের অর্জনে। একটি শ্রেণীকক্ষে ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যাদের কাঁধে, তাদের ভবিষ্যতে যদি অনিশ্চিত থাকে, তবে একটি মানসম্মত শিক্ষার ভিত্তি কিভাবে শক্তিশালী হবে, এ নিয়ে যেন শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। জামালপুরের আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে কলেজটির অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের উপপরীক্ষা নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার দিন সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়, কিন্তু পরে দেখা যায় 100 জন শিক্ষার্থীর প্রশ্নপত্র 2025 সালের সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার আগে প্রশ্নপত্র দেখার সুযোগ না থাকায় এমন ভুল হয়েছে। বোর্ড জানায়, এই 100টি উত্তরপত্র নমনীয় এবং 2025 সালে প্রশ্নপত্রের অনুসারে মূল্যায়ন করা হবে। একদিকে তীব্র লোডশেডিং, অন্যদিকে অসহনীয় গরম, সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে চাঁদপুর এবং ঝালকাঠির জনজীবন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজ। এমন অবস্থায় ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ওপর ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। আর চাহিদা মতো বরাদ্দ না থাকায় এই অবস্থা, বলছে বিদ্যুৎ অফিস। এবারের এইচএসসি পরীক্ষার্থী ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের সায়মা। বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোতে চলছে প্রস্তুতি। দিনে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিকল্প হিসেবে মোমবাতি কিংবা চার্জার লাইটই ভরসা সায়মার মতো অনেকের। এখানে ইলেকট্রিসিটি অনেক সমস্যা করছে, যার জন্য আমি পড়তে পারছি না। এখানে অনেক গরমে অনেক সমস্যা হচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে অলিগলিগুলো পরিণত হয় ভুতুড়ে নগরীতে। গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ। এর ওপর এখন নতুন বিড়ম্বনা বিদ্যুতের ভুতুড়ে বিল। দৈনিক 2 ফিট 3 ফিট কারেন্ট যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাহে, তাতে আমাদের খুবই কষ্ট হয়। রাত্র 3-4 ঘন্টা লাগে, যে দিনে তো থাকেই না, তাহলে মিল না চললে তো ধরেন হলো আমাগো ইনকাম নাই। জেলার বিদ্যুৎ অফিস জানিয়েছে, চাহিদার বিপরীতে ঘাটতি বেশি থাকায় লোডশেডিংয়ের মাত্রা কিছুটা বেড়েছে। ঘাটতিটুকু রোটেশন অনুযায়ী আমাদের যে ফিডার আছে, এক ফিডার এক সময় আমাদের শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী এইটা লোডশেডটাকে ম্যানেজ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছে। একই অভিযোগ চাঁদপুরবাসীদের। শহরাঞ্চলে লোডশেডিং সহনীয় হলেও গ্রামাঞ্চলে দিনে 10 থেকে 12 ঘন্টা মেলে না বিদ্যুৎ। বলে বিদ্যুৎ গেলে তার খবর থাকে না, ওইটা মানে গেলে 2 দিনও পার হয়ে যায়। বৃষ্টিটা মাত্র লাইন যায়, আর 2-3 দিনের মধ্যে লাইন দেয়ই না। পোলাবেনের লেখাপড়া, এর ঘরে কারেন্ট থাকে না, ফ্রিজের সমস্যা, এরপরে মুরব্বীরা আছে, মা বাবা আছে, হাওয়া বাতাস খাইতে হয়। পল্লী বিদ্যুৎ অফিসের দাবি, আবহাওয়ার পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই গত সপ্তাহে জেলায় বাধ্য হয়ে 30 থেকে 40% পর্যন্ত লোডশেডিং দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটি বলেন অথবা আদার্স যে কোনো কারণেই বললেন যে বিদ্যুতের ঘাটতি অনেক সময় দেখা দেয়, এটা গ্রাহককে একটু ধৈর্য ধরতে হবে। বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে সব খাতেই জনদুর্ভোগ আরও বাড়বে বলে শঙ্কা নাগরিক সমাজের। মাফতুহা মিলি, চ্যানেল 24। দর্শক, লোডশেডিংয়ের আরও খবর জানবো। চুয়াডাঙ্গা এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে চুয়াডাঙ্গায়। সহকর্মী রেজাউল করিম লিটন রয়েছেন সেখানটায়। লিটন, লোডশেডিং ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি কোন পর্যায়ে, বিদ্যুৎ অফিস কি বলছে? আরিফিন, এই যে আপনি জানেন যে এখন প্রকৃতিতে আষাঢ়ে আবহাওয়া হলেও
তীব্র গরম কিন্তু চলছে, একেবারেই আপনার ভ্যাপসা গরম, সাথে প্রখর রোদ দিনের বেলা, মানে আষাঢ়ে আবহাওয়ার ছোঁয়া কিন্তু এখনো এই চুয়াডাঙ্গাতে পড়েনি। তো চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে, এর মধ্য দিয়ে বিদ্যুতের লোডশেডিং এই জেলাবাসীর জন্য মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তবে গত 3 দিন ধরে একটু সহনীয় মাত্রায় এসেছে। লোডশেডিং যখন তীব্র হয় তখন এই জেলার মানুষ ফুঁসে উঠেছে, তারা রাজপথে নেমেছে, বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে, তারা আলটিমেটাম দিয়েছে এবং এরপরেই বিদ্যুৎ কর্তৃপক্ষ তারা আপাতত গত 3 দিন ধরে বিদ্যুতের লোডশেডিং একটু কমিয়ে এনেছে। এখন মোটামুটি একটু বিদ্যুৎ এই জেলায় থাকছে। তো এর মধ্য দিয়ে গ্রাহকরা কিন্তু তারা বলছে যে বিদ্যুতের এই লোডশেডিং তাদের শেষ কাজ ব্যাহত করছে, তাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত করছে এবং আপনি জানেন এখন এসএসসি পরীক্ষা চলছে, এই পরীক্ষার্থীদের পড়াশোনাও ব্যাঘাত ঘটছে। তো সব মিলিয়ে এই জেলার লোডশেডিংয়ের এই পরিস্থিতি। আরেকটি বিষয় আরিফিন, আপনি জানেন যে 2টি সংস্থা জেলাগুলোতে বিদ্যুৎ তারা সরবরাহ করে, একটি অজপাটিকো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, আরেকটি পল্লী বিদ্যুৎ সমিতি। তো চুয়াডাঙ্গার এটা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই জেলাতে প্রায় এই 2টি সংস্থার 1.5 লাখ গ্রাহক রয়েছে এবং এই 1.5 লাখ গ্রাহকের বিদ্যুতের যে চাহিদা প্রায় 150 মেগাওয়াট, সেখানে কিন্তু তারা 142 থেকে 150 মেগাওয়াট বিদ্যুৎ এই চাহিদা, সেখানে মাত্র 90-92 মেগাওয়াট বিদ্যুৎ মিলছে, যেটি বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে। এই অবস্থার মধ্য দিয়ে বিদ্যুতের গ্রাহকদের লোডশেডিংয়ের কষ্ট কিন্তু রয়ে গেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে যে তারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছে না। আরেকটি বিষয় আরিফিন, আপনি জানেন যে গত 1 জুন থেকে যে নতুন বিদ্যুতের দাম কার্যকর করেছে সরকার, অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, সেটি কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের। এই দাম বৃদ্ধির পরেই একটি ভুতুড়ে বিল, এই জুন মাসে যে বিল এসেছে গ্রাহকদের হাতে, সেটি কিন্তু একটি ভুতুড়ে বিল। অনেকের প্রায় বেশিরভাগ গ্রাহকেরই বিদ্যুৎ বিল দ্বিগুণ হয়ে গেছে। এটা নিয়ে তারা বিক্ষোভ করছেন, তারা আন্দোলন করছেন এবং গ্রাহকরা বলছেন যে এইভাবে বিদ্যুৎ বিল বাড়ালে একদিকে লোডশেডিং, অন্যদিকে বিদ্যুতের এই ভুতুড়ে বিল, দুয়ে মিলে গ্রাহকের নাভিশ্বাস ছুটে যাচ্ছে বিদ্যুতের বিষয় নিয়ে। তারা সমাধান পাচ্ছেন না। যেখানেই যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, যে কারণে বিদ্যুতের এই দাম বেশি হয়েছে। তো আপনি জানেন যে সরকার গ্রাহক প্রতি 16.68% বিদ্যুতের বিল বাড়িয়েছে, দাম বাড়িয়েছে, যেটি 10 টাকা 63 পয়সা গ্রাহক প্রতি। এখানে ট্যারিফ রয়েছে, এখানে ক্যাটাগরি রয়েছে, আবাসিক, কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক এবং সেচ, এই সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু বিদ্যুতের ভুতুড়ে বিল এবং লোডশেডিং নিয়ে একটি ধূম্র জালের মধ্যে পড়ে গেছে। আরিফিন, লিটন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আমিনা বিলকিস ময়না রয়েছেন সাতক্ষীরায়। ময়না, কি পরিস্থিতি সাতক্ষীরার জানাবেন, সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি? আরিফিন, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কামালনগর আবাসিক এলাকায়, একটি আবাসিক এলাকায়। আসলে এই এলাকার মানুষ শুধু নয়, সাতক্ষীরার সব জায়গারই মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার কারণে কিছুটা বিরক্ত। আসলে এখন আপনি জানেন যে এইচএসসি পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীরা কিন্তু দিনে কতটা পড়ে শেষ করবে, তারা কিন্তু রাতেও অনেক রাত জেগে পড়াশোনা করে, কিন্তু সেটি এখন ভীষণভাবে ব্যাঘাত ঘটছে এই লোডশেডিংয়ের কারণে। তারা যে চার্জার ফ্যান কিংবা চার্জার লাইট ব্যবহার করবে সেটিতেও কিন্তু দুর্ভোগ আছে, কারণ সেই চার্জার লাইটগুলো বা ফ্যানে চার্জ দিতে হয়, যদি বিদ্যুৎ না থাকে সেটিও সম্ভব হচ্ছে না। এজন্য আসলে ছাত্রছাত্রীরাও ক্ষুব্ধ, তারা বিরক্ত, তারা পড়তে পারছে না এবং তাদের মনে একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে যে আসলে এই যে প্রস্তুতি তারা নিতে পারছে না, তাদের সামনে কি অবস্থা হবে। তো আপনি আমি একটু বলতে চাই যে সাতক্ষীরা শহরে একটু বিদ্যুৎ থাকলেও গ্রামের দিকে কিন্তু পল্লী বিদ্যুতে ভীষণভাবে ব্যাঘাত ঘটছে। গ্রামের মানুষরা কিন্তু আরও বেশি ক্ষুব্ধ, বিরক্ত। তারা কিন্তু বলছে যে, আমাদের সাথে কথা হয়েছে, তারা বলছে যে আসলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, তাদের কাজে কর্মে সব কিছুতেই ব্যাঘাত ঘটছে। আর এই যে তীব্র গরম, সেই তীব্র গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে, নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কষ্ট পাচ্ছে। এই ছিল লোডশেডিংয়ের সর্বশেষ পরিস্থিতি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।